কিছুদিন আগে একবার গাড়িতে ওঠার সময় হাতে থাকা ফোনটায় টুং করে একটা মেসেজের শব্দ হলো। সিট নিয়ে বসার পর দেখি একটা মেসেজ, দোপাট্টার আঁচলটা টেনে সাবধান হন, নয়তো চাকার সাথে লেগে যাবে। সত্যি ওড়নার এক পাশটা চাকার কাছাকাছি নেমে গেছে। সামনের দিকে টেনে নিয়ে ঠিকভাবে বসলাম। ফোনের স্ক্রিনে খেয়াল করলাম নাম্বারটা অপরিচিত। ততক্ষণে গাড়ি চলা শুরু করে দিয়েছে। কি খুঁজতে হঠাৎ চারপাশে তাকালাম, তেমন কিছু চোখে পড়ল না। আমি বেশ অবাক হলাম। এরপরে একদিন বাস স্ট্যান্ড থেকে কলেজ পর্যন্ত সর্বোচ্চ 5 মিনিটের রাস্তা। এত কড়া রোদে হাঁটতে বেশ অসুবিধা হলেও রাস্তা কম দেখে হেঁটেই যাচ্ছিলাম। হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরছে মনে হলো। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সুস্থ হলেও শরীর বেশ দুর্বল। তার মধ্যে এত রোদ, মনে হচ্ছিল যেন জ্ঞান হারাবো। এমন সময় ফোনে টুং করে একটা শব্দ হলো। ফোন চেক করার মতো ইচ্ছে বা আগ্রহ কোনোটাই ছিল না। পরক্ষণে আরও দুবার টুং শব্দ। স্ক্রিন অন করে দেখি 3টে আনরিড মেসেজ। লাস্ট মেসেজটায় কোনো রকমে চোখ বুলালাম। ঠিক ডান দিকে দুপা পিছনে একটা লেডিস কর্নার আছে। রেস্ট না করে সামনে না যাওয়াই ভালো। অবাক হওয়ার মতো অবস্থায় না থাকলেও বেশ অবাক হলাম। কেউ আমাকে সর্বক্ষণ অনুসরণ করছে, কিন্তু কেন? রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। বের হওয়ার সময় এক মেয়ে বলল, আপু সাবধানে যাবেন। আশ্চর্য, হুট করে অপরিচিত একটা মেয়ে এভাবে চলে এলো। প্রায় ঘন্টাখানিক জায়গা দখল করে নিয়েছিল। তার উপর বিন্দুমাত্র সার্ভিস নিল না। তার সাথে আবার এত সুন্দর ব্যবহার করছে। ব্যাপারটা কি স্বাভাবিক? হয়তো। ইদানিং আমি সব কিছুতে সন্দেহ করে করে ঝামেলাপূর্ণ মনে করছি। যাকগে, কলেজ যাব নাকি বাসায় ফিরে যাব তাই ভাবছিলাম। এমন সময় প্রিয়ন্তীর ফোন। প্রিয়ন্তীর সাথে পরিচয়টা কলেজ কেন্দ্রিক হলেও বর্তমানে তা আত্মীয়দের মতো হয়ে গেছে। ওর বাসা কলেজ থেকে কাছেই। অসুস্থ শোনার পর আমাকে বের হতে না করলো। প্রায় 5 মিনিটের মধ্যে প্রিয়ন্তী চলে এলো। প্রিয়ন্তীর আম্মু আমাকে খুব ভালোবাসেন। ওদের বাসায় যাওয়ার পরই খাবার খাওয়ার জন্য আন্টি জোর করতে লাগলো। আমিও আর কোনো কথা না বলে খেয়ে নিলাম। এর মধ্যে প্রিয়ন্তীর বড় ভাই একবার এসে দেখে গেল। কেন যেন প্রিয়ন্তীর ভাই আমাকে খুব একটা পছন্দ করেন না, যদিও এর নির্দিষ্ট কোনো কারণ আমি আদৌ খুঁজে পাইনি। ভাইয়ার সাথে কখনো সেভাবে পরিচয়ও হয়নি। এজন্যই আমি এ বাসায় আসতে চাই না। কিন্তু প্রিয়ন্তীর জোরাজুরিতেই আজ আবারও আসতে হলো। খাবার খাওয়ার পর দুজনে গল্প করছিলাম। আজ সারাদিনে কি হয়েছে। অপরিচিত নম্বর থেকে বারবার সতর্কতা মেসেজ, আড়ালে থেকে আমার উপর কারো খেয়াল রাখা। নাম্বারটাও প্রিয়ন্তীকে দেখালাম, কিন্তু সে তো হেসেই যাচ্ছে শুধু। হাসতে হাসতে বারবার টিপ্পনি কাটছে। আমি আর কিছু বললাম না। বালিশটা নিয়ে প্রিয়ন্তীর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। প্রিয়ন্তী আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ডায়েরির মতন আমার কথাদের জমা রাখার একটা সিন্দুক হচ্ছে প্রিয়ন্তী। শুধু কি কথা, ব্যক্তিগত কষ্ট, দুঃখ, হাসি, আনন্দ কিংবা যে কোনো সমস্যার সমাধান সারি সারি করে সাজিয়ে রাখার তালবিহীন বিশ্বাসযোগ্য একটা সিন্দুক হচ্ছে এই মেয়েটি। পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষের এমনটা নির্দিষ্ট নিজস্ব সিন্দুক থাকে, এবং নিঃসন্দেহে তারা ভাগ্যবতী বা ভাগ্যবান। প্রিয়ন্তী এত সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল যে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম। বারবার ঘুমিয়ে যাওয়াতে বুঝতে পারছিলাম আমার শরীর কতটা দুর্বল হয়ে পড়েছে। চোখ খুলতে ইচ্ছে করছিল না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে। আন্টি পাশে বসেছিলেন কিছুক্ষণ। আমার মায়ের মতোই মমতাময়ী কণ্ঠ ওনার। পৃথিবীতে সব মায়েরাই মনে হয় মমতাময়ী হয়। উনি বারবার বলছিলেন, এমন দুর্বল শরীরে না গিয়ে আজকে যেন এখানেই থেকে যায়। ঘুম আসার আগে প্রিয়ন্তীও এই একই কথা বলছিল। কি করব বুঝতে পারছিলাম না। এর মধ্যে মায়ের ফোন। আম্মু বলল নানুর শরীরটা একটু খারাপ করেছে, তাই আম্মু সেখানে যাচ্ছে। আমি যেন বাসায় না গিয়ে সোজা নানু বাড়ি চলে যাই। ওই বাড়িতে আমার একদম যেতে ইচ্ছে করে না। খুব বেশি প্রয়োজন ছাড়া কখনো যাইও না। এদিকে আমি যে অসুস্থ হয়ে পড়েছি আম্মু তাও জানে না। এখন তো মনে হচ্ছে ও বাড়িতে যাওয়ার থেকে এখানে থাকাই ভালো হবে।
তারপর আমার হাত থেকে ফোনটা নিয়ে প্রিয়ন্তী নিজেই সব বলে দিল এবং কায়দা করে আজ ওদের বাসায় থাকার পারমিশনটাও নিয়ে নিল। রাত তখন 12টা। প্রিয়ন্তী ঘুমিয়ে গেছে, এদিকে আমার কিছুতেই ঘুম আসছিল না। বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। আবছা চাঁদের আলো খানিকটা জোর করে জানালা পর্যন্ত আসতে চাইছে, কিন্তু জানালার ওপাশে থাকা হাসনাহেনা গাছের অনুরোধে আলোর রশ্মি কেবল ফুলগুলোর সৌন্দর্যকেই বাড়িয়ে দিচ্ছে। আলোর রশ্মিগুলো মাঝে মাঝে আবার অভিমানও করছে। সেই অভিমানের সঙ্গ দিচ্ছে হঠাৎ হঠাৎ ছুটে আসা মেঘেদের দল। বিদ্যুৎ চলে গেছে। চাঁদের আলোর অভিমানকে সম্মতি দিয়ে সারা বাড়িতে গাঢ় অন্ধকার তার নিজস্ব সত্তার জানান দিচ্ছে খুব ভালোভাবে। ছাদে যেতে ইচ্ছে করছে ভীষণ। প্রিয়ন্তীকে ডাকলাম কয়েকবার, সে তো সাড়াও দিচ্ছে না। কি করব ভাবছিলাম। 1 পা 2 পা করে দরজা পর্যন্ত এগিয়ে আবার ফিরে এলাম, আবার দরজা পর্যন্ত গেলাম, আবার ফিরে এলাম। দরজা থেকে 1 হাত দূরেই ছাদে ওঠার সিঁড়িটা। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে 2 সিঁড়ির মাঝখানের খোলা জানালাটা থেকে চাঁদের আলোর মৃদু রশ্মি এসে পড়েছে। একা এত রাতে ছাদে যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? ভূতটুতে তো আর আমার তেমন ভয় নেই। তাছাড়া কিছুক্ষণ পরেই তো চলে আসব। তাহলে আর কি, যাই। মানুষ নিজের ইচ্ছার পক্ষে কোনো কাজ করতে চাইলে নিজে নিজেই বিভিন্ন যুক্তি দাঁড় করায়। বিপরীতে না করতে চাইলেও তার বিপক্ষে কিছু যুক্তি দাঁড় করায়। আসলে মানুষ নিজের মস্তিষ্ককে যা বলে মস্তিষ্ক তাই শুনে। ছাদে যাচ্ছিলাম। 2 সিঁড়ির মাঝ বরাবর বেশ বড়সড় একটা বারান্দা আছে। সেই বারান্দায় যাওয়ার জন্য ছোট মতন সুন্দর একটা দরজাও আছে। দরজাটা বন্ধ, পাশের জানালাটা খোলা। প্রিয়ন্তীর আব্বু যে বাড়ির সৌন্দর্যের ব্যাপারে কতটা পর্যবেক্ষণকারী তা এই বাড়ির ডিজাইন দেখলেই বোঝা যায়। যাই হোক, আমি চুপি চুপি ছাদে উঠে গেলাম। কিন্তু ছাদে যাওয়ার পরই মনে হলো ফোনটা নিয়ে আসলে ভালো করতাম। স্লো মোশনের একটা গান কিংবা কবিতা শুনতে পারতাম। এত রাতে এমন নিস্তব্ধ পরিবেশে কবিতা শোনার আগ্রহটা দমিয়ে রাখতে পারলাম না। তাই রুমে ফিরে গেলাম ফোনটা নিয়ে আসার জন্য। ফোন নিয়ে পুনরায় ফেরার পথে সিঁড়ির মাঝের বারান্দাটায় হঠাৎ চোখ আটকে গেল। জানালা থেকে ভেতরে তাকাতেই যেন মনে হলো 10 কি 12 বছরের একটা বাচ্চা ছেলের অবয়ব দেখতে পেলাম। আরে, এটা কি দেখলাম? চোখ মুছে আবার তাকালাম। কই, এখন তো কিছু দেখছি না। চোখের ভুল ভেবে আবার ছাদের উদ্দেশ্যে পা বাড়ালাম। কোন কবিতাটা শুনবো বাছাই করছিলাম। বর্তমান সময়ের বেশ জনপ্রিয় কবি সালমান হাবিবের লেখা প্রযত্নে কবিতাটা আমার ভীষণ প্রিয়। আপাতত কবিতা শোনায় মনোযোগী হওয়াটাই সবচেয়ে উত্তম। কিন্তু মনোযোগটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। নিচ থেকে খুবই মৃদু একটা কণ্ঠস্বর ভেসে আসছিল, যেন কেউ একজন বই পড়ছে। কিন্তু এত রাতে কে বই পড়বে, তাও আবার এত অল্প বয়সী বাচ্চার গলার স্বর। পরক্ষণেই সেই অবয়বটার কথা মনে হলো। আমার জানা মতে এত কম বয়সের কেউ এই বাসায় নেই। তাহলে কে? এমন সময় একটা পাখি ডানা ঝাপটিয়ে এক ডাল থেকে অন্য ডালে উড়ে গেল। উফ, এই পাখিটাকেও কি এক্ষুনি উড়ে যেতে হলো? আর একটু হলেই তো চিৎকার দিয়ে ফেলতাম। বুকে থুতু দিয়ে খানিকটা সাহস সঞ্চয় করলাম। বই পড়ার শব্দটাকে অনুসরণ করে সিঁড়ির মাঝখানটায় এসে থামলাম। হরর মুভিগুলোতে দেখেছি যারা ভূতে বিশ্বাস না করে বেশি সাহসিকতা দেখাতে যায় তারাই সবার আগে প্রাণ হারায়। কে জানে তেমন কিছু আবার আমার সাথে হবে নাকি। এই বাড়িতে তো এর আগেও আমি রাতের বেলায় থেকেছি। কই, ভয় পাওয়ার মতো এমন কিছু তো কখনো শুনিনি। ভয়ে ভয়ে খুব সন্তর্পণে জানালায় কান পেতে দাঁড়ালাম। খুব ধীরে একটা শব্দ শোনা যাচ্ছে। অল্প বয়সী একটা ছেলে বই পড়ছে। কিন্তু সারা বাড়ির কোথাও বিদ্যুৎ নেই। এই বারান্দা ঘরেও কোথাও আলো দেখা যাচ্ছে না। আশ্চর্য, তাহলে আলো ছাড়া বই পড়ছে কী করে? আর তার থেকেও বড় কথা, এই বয়সের কেউ এ বাসায় নেই। প্রিয়ন্তীর কোনো ছোট ভাই বোন নেই। বাসায় কেবল ওরা 4 জন সদস্য। প্রিয়ন্তীর বড় ভাই তার কোনো এক ফ্রেন্ডের বাসায় গেছে বিকেলে। আমি এসেছি বলেই হয়তো ভাই আজ বাসায় ফিরেনি। এর আগেও আমি যতবার এই বাসায় এসেছি ততবারই দেখেছি ভাইয়াকে অন্য কোথাও চলে যেতে। কোথা থেকে একটা উদ্ভট বিশ্রী গন্ধ নাকে আসছে। এমন সময় হঠাৎ ফোনে টুং করে একটা শব্দ হলো। মেসেজটা অন করে দেখি
মেসেজ, চুপচাপ রুমে ফিরে ঘুমান। আশ্চর্য, এই রাতের বেলায়ও কে আমাকে অনুসরণ করছে? কে হতে পারে? দ্রুত রুমে ফিরে গেলাম। মস্তিষ্কে ভয় আর দুশ্চিন্তা একত্রে এক বিশ্রী রকমের অনুভূতি দিচ্ছে। প্রিয়ন্তীকে একবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না। মানুষ এত ঘুমায় কিভাবে? রাতে ঘুমোতে দেরি হওয়ায় সকালে বেশ বেলা করে ঘুম ভেঙেছে, কিন্তু সকালে উঠে আর এক দফা বিপদ হলো। বাথরুম থেকে বের হতে না হতেই হঠাৎ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখি প্রিয়ন্তী আমার পাশে বসা। পিয়াস ভাইয়া, আন্টি, আঙ্কেল সবাই দাঁড়িয়ে আছে। আমি প্রিয়ন্তীকে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? প্রিয়ন্তী কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় পিয়াস ভাইয়া জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? আমি বললাম, ভালো। 2 ঘন্টা পর বাড়ি যাওয়ার জন্য অস্থির লাগছিল। একটু জোর করেই অসুস্থ শরীরে বের হয়ে এলাম। প্রিয়ন্তী হয়তো খানিকটা রাগ করেছে, করলে করুক, ওর রাগ পরে ভাঙানো যাবে। এত তাড়াহুড়ো করে বের হওয়ার কারণ হচ্ছে সেই অপরিচিত নাম্বার থেকে বেশ কয়েকটা মেসেজ এসেছে। আমি যেন তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। গাড়িতে ওঠার পর মনে হলো এভাবে আসাটা ঠিক হয়নি। একটা অপরিচিত নাম্বার থেকে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর আমি কিনা তার কথা শুনছি। এটা কি করছি আমি? কেন এই লোকটার কথায় এতটা পাত্তা দিচ্ছি? সে কে? কি চায়? কেনই বা আমার প্রতিটি পায়ের পদক্ষেপ লক্ষ্য করছে? এই সব প্রশ্ন বারবার মাথার মধ্যে উকি দিচ্ছিল। হঠাৎ ড্রাইভার গাড়ির ব্রেক চাপল। অকস্মাৎ এভাবে ব্রেক চাপায় নিজেদের ব্যালেন্স সামলাতে সবারই একটু সমস্যা হয়ে পড়ে, কিন্তু স্ট্যান্ড ছাড়া গাড়ি দাঁড়ানোর কোনো কারণ বুঝতে পারলাম না। এর মধ্যে কেউ কেউ ড্রাইভারকে গালাগালি করা শুরু করে দিয়েছে। পিছনে এক ছেলে দাঁড়ানো ছিল, সে তার পাশের সিটে বসা এক মেয়ের উপর হেলে পড়েছে বলে মেয়েটি তাকে খুব কথা শোনাচ্ছে। এক বৃদ্ধার হাত থেকে তার লাঠি পড়ে গেছে, এজন্য সে চিৎকার করছে। কি এক অবস্থা শুরু হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। একটু পর দুজন পুলিশ বাসে উঠে আসায় বাসে থাকা সবাই হঠাৎ চুপ করে গেল, যেন সারা বাসের মধ্যে একজনও মানুষ নেয়, কিংবা সবাই একসঙ্গে বোবা হয়ে গেছে। হঠাৎ করে সবার ভয় পাওয়া মুখ দেখে আমার খুব হাসি পেল, কিন্তু এখন হাসলেও বিপদ। বাসের মধ্যে পুলিশ কি খুঁজতে এসেছে তা তো জানি না। এখন এই সিরিয়াস মুহূর্তে অযথা হাসার কারণে হয়তো দেখা যাবে এই হাসির জন্যই আমাকে থানায় তুলে নিয়ে গেল। হঠাৎ আমার ফোনের রিংটোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার। রিসিভ করব কি করব না ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। দ্বিতীয়বার ফোন বাজার শব্দ শুনে একজন পুলিশ আমার সামনে এসে দাঁড়ালো। সে বলল, ম্যাডাম, আপনার ফোন বাজছে, ফোনটা তুলুন। আমি একটু অবাক হলাম। আশেপাশে সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি ভিন গ্রহের কোনো প্রাণী। আজব। তাছাড়া পুলিশ সামান্য আমার ফোন কল নিয়ে পড়েছে কেন? তিনি আবারও ধমকের সুরে বললেন, ফোনটা তুলুন ম্যাডাম। রিসিভ করার সাথে সাথে একটা ভারী কণ্ঠের আওয়াজ। ভাবছিলাম একটা মানুষের গলার স্বর এতটা বাজে কি করে হতে পারে? সে কি তার ভয়েস কর্কশ হওয়ার জন্য নিয়মিত প্র্যাকটিস করে নাকি? তবে এত ভয়ের মধ্যে একটা ভালো হচ্ছে, কণ্ঠস্বরটি আমাকে আশ্বাস দিচ্ছে। সে বলছে, ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। আদৌ এই কথাটা আমার ভয় দূর হওয়ার পরিবর্তে আরও বেড়ে গেল। এই একটা কথা বলার সাথে সাথেই পুলিশ ইন্সপেক্টর আমার হাত থেকে ফোনটা ছোঁ মেরে নিয়ে নেয়। তিনি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ফোনটা ততক্ষণে ওপাশ থেকে কেটে দেওয়া হয়েছে। ইন্সপেক্টরের মুখটা রাগে লাল হয়ে গেছে। তার মুখ থেকে অস্ফুট শব্দে কয়েকটা বাজে গালি বের হয়ে এলো। এর মধ্যে তিনি আমাকে বলছেন বাস থেকে নেমে থানায় যেতে। আমার অবাক হওয়ার সমস্ত মাত্রা ছাড়িয়ে গেল। আমি থানায় যাব মানে? পুলিশ ইন্সপেক্টর আমার ফোনটা নেড়েচেড়ে দেখে বলল, এই ফোনটা তো আপনার, তাই না? জি, আমার। কিন্তু তার সাথে আমার থানায় যাওয়ার কি সম্পর্ক? কি সম্পর্ক বুঝতে পারছেন না, তাই না? মার্ডার কেস। মার্ডার কেস ম্যাডাম, মার্ডার কেস। চলুন আমার সাথে, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। কি বলছেন আপনারা? কার মার্ডার? কিসের মার্ডার? চলুন যেতে যেতে মনে করিয়ে দিই আপনাকে, প্লিজ। বাস থেকে নামার সময় সবাই অতি আগ্রহী নজরগুলো হাজারটা প্রশ্ন নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। যেতে যেতে ইন্সপেক্টর বলতে লাগলেন, তো ম্যাডাম, জানতাম এখন কিছুই বুঝবেন না, চিনবেন না, তবুও আপনার সুবিধার্থে অনেকবার মনে করিয়ে দিচ্ছি। রায়হান হাসানকে চিনেন নিশ্চয়ই। বর্তমান সময়ের বেশ জনপ্রিয় লেখক ছিলেন। আপনার সাবেক প্রতিবেশী, মানে হচ্ছে আগে আপনারা যে বাসায় ভাড়া থাকতেন
সে বাসাতেই ঠিক আপনাদের বিপরীত পার্শ্বে যে ছেলেটি ভাড়া থাকতো, আমি তার কথাই বলছি। হ্যাঁ তো, তিনি ফ্যামিলি সহ থাকার জন্য বাসাটা ভাড়া নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনার ফ্যামিলির সাথে ঝামেলা হয় তিনি একাই থাকতেন। বাড়িওয়ালা আমাদের তাই বলেছিল, কিন্তু তার সাথে আমার থানায় যাওয়ার কি সম্পর্ক বুঝতে পারছি না। পাঠকপ্রিয় বহু পরিচিত সেই রায়হান হাসান একদিন আগে খুন হয়েছে, আর তার বাসায় আপনার সেলফোনের সিম কার্ডটি পাওয়া গেছে। আমার মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়ল। লেখক রায়হান হাসান খুন হয়েছে, এই নিউজ গত একদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় ফেলে দিয়েছে, কিন্তু সেখানে আমার ফোনের সিম কার্ড কীভাবে পাওয়া সম্ভব? এমন সময় আমার ফোনের রিংটোন আবারও বেজে উঠল। ফোনটা আমার হাতেই ছিল। ইন্সপেক্টর রিসিভ করে স্পিকারে দিতে বললেন। কোনো এক অজানা ভয়ে আমার কপাল বেয়ে ঘাম ঝরছিল। ফোনের দিকে তাকাতেই দেখি প্রিয়ন্তী ফোন দিয়েছে। বাসায় পৌঁছে গেছি কিনা জানার জন্য হয়তো ফোন করছে। প্রিয়ন্তীর একসাথে একাধিক প্রশ্ন করার বাজে স্বভাব আছে। সে বলতেই থাকলো, বাসায় পৌঁছে গেছি কিনা, কখন পৌঁছেছি, শরীর এখন কেমন, বাসার সবাই ফিরেছে কি না, কাল রাতে ছাদে আমি কি দেখে ভয় পেয়েছিলাম। আমি আগে পিছে কিছু না ভেবে দুম করে বলে দিলাম, বাসায় এসেছি, খুব টায়ার্ড লাগছে, পরে কথা হবে, বলেই কলটা কেটে দিলাম। এইরকম একটা মিথ্যে বলায় পুলিশ অফিসার আরিফুল ইসলাম আমার দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইলেন। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, অসুস্থ শরীরে বের হয়েছি তো, তার উপর এত কিছু শুনলে অযথা টেনশন করবে, তাই আর কি। মিস অদ্বিতীয়া অনু, আপনি বেশ বুদ্ধিমতী একটা মেয়ে। বুদ্ধিমতী কেন বললাম তার কারণটা অন্য কখনো বলবো। আপাতত চলুন আমার সাথে। থানায় যাওয়ার পর এক একটা কথা শুনে আমি শুধু বারবার অবাকই হচ্ছি। জনপ্রিয় লেখক রায়হান হাসান খুন হওয়ার পেছনে শক্তিশালী এবং জোরালো কিছু প্রমাণ পাওয়া গেছে, যা দ্বারা কিনা এটাই প্রমাণিত হয় যে লেখক সাহেবকে মার্ডার আমিই করেছি। আশ্চর্য, এটা কি করে সম্ভব? আমি কেনই বা তাকে খুন করতে যাব, সেইটা তো আপনিই ভালো জানেন ম্যাডাম। এবার ঘটনাটা খুলে বলুন শুনি। আমি বুঝতে পারছিলাম না কি করব। এমনিতেই কদিন যাবৎ শরীরটা দুর্বল, তার উপর এখন এসব শুনে মনে হচ্ছে আমি আবারও যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাব। বাসায় থেকে যদি শুনতে পারে এসব, তাহলে কি হবে? পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে, তাও আবার মার্ডার কেসের দায়ে। কি করব এখন, কাকে বলবো? উফ, মাথা কাজ করছে না। আর কিছু না বুঝে প্রিয়ন্তীকে থানায় আসার জন্য একটা মেসেজ করি। অফিসার আরিফুল ইসলাম তা ভালোভাবেই বুঝতে পারলেন। তিনি অবশ্য কিছু বললেন না। এরপর তিনি আমার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, শুনুন ম্যাডাম, আপনি খুনটা করেছেন কি করেননি সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি আপনার থেকে পুরো গল্পটা শুনতে চাচ্ছি, যেটাতে কোনো মিথ্যা থাকবে না। আপনি কিছুই করেননি, কিছুই জানেন না, দয়া করে এসব বলে অযথা সময় নষ্ট করবেন না। আপনি যতটা জানেন ততটাই বলুন। পানি খাওয়ার পর আমি 2 মিনিট সময় নিলাম। ঠিক করলাম রায়হান হাসান সম্পর্কে আমি যতটুকু জানি তার পুরোটাই বলবো। অতঃপর বলা শুরু করলাম। রায়হান হাসান খুব ভালো থ্রিলার লিখতেন। আমি তার লেখার ফ্যান ছিলাম, নিয়মিত পড়তাম তার সব লেখা, কিন্তু তখনও জানি না যে তিনি আমার প্রতিবেশী। ফেসবুকে খুব কম ছবি শেয়ার করায় তার ফেসটা তখনও দেখা হয়নি, বা বলতে পারেন ছবি দেখার আগ্রহ সেভাবে হয়নি। পরবর্তীতে পরিচয় হওয়ার পর খুব বেশি অবাক হই এটা জেনে যে আমাদের বাসার পাশেই তিনি থাকেন। এরপর আমাদের রোজ দেখা হতো। রায়হান গানও খুব ভালো গাইতো। মাঝে মাঝে আমরা ছাদে বসে গল্প করতাম, মাঝে মাঝে রায়হান গান শোনাতো। কিছুদিনের মধ্যে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই, কিন্তু আমরা শুধু বন্ধুই ছিলাম, এর থেকে বেশি কিছু না। আমরা আগে যে বাসায় থাকতাম সেই বাসায় আমাদের ঠিক বিপরীত পাশে তিনি থাকতেন। তার পরিবার নিয়েই বাসায় থাকার কথা ছিল, কিন্তু শুনেছি পরবর্তীতে তার পরিবারের সাথে ঝামেলা হওয়ায় তিনি একাই থাকতেন। অবশ্য তার পরিবারে কে কে ছিল তা আমি সঠিক জানি না, কখনো জিজ্ঞেসও করা হয়নি। এর কিছুদিন পর আমরা ওই বাসা ছেড়ে যাই। তখনও রায়হানের সাথে আমার বেশ ভালোই যোগাযোগ ছিল, সব কিছু ঠিকঠাক এবং স্বাভাবিক ঘটনা। কিন্তু এসবের সাথে রায়হানের খুন হওয়ার ঘটনা, আর এজন্য আমাকে। কথাটা শেষ করার আগেই প্রিয়ন্তী আর পিয়াস ভাইয়া এসে পৌঁছালো থানায়। প্রিয়ন্তী এক প্রকার দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে, তুই এখানে কেন?
আমি কিছু বলার আগেই অফিসার প্রিয়ন্তীকে চুপ করে দাঁড়াতে বললেন আর আমাকে পরের ঘটনা বলতে বলে। আমি আবার শুরু করলাম। রায়হান যেদিন খুন হয় সেদিন সকালে তার সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে অদ্ভুত কিছু কথা বলছিল ফোনে, যা শুনে আমি প্রচণ্ড পরিমাণে রেগে যাই এবং ওই মুহূর্তেই আমি তার বাসায় যাই। আমার কথা বিশ্বাস না হলে আপনি প্রিয়ন্তীকে জিজ্ঞাসা করতে পারেন। ওই সময় প্রিয়ন্তী আমাদের বাসায়ই ছিল। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে ওকে আমাদের বাসায় রেখেই রায়হানের বাসায় চলে যাই। গিয়ে দেখি রায়হান ছাদের এক কোনায় কার্নিশের কাছে বসে লেখালেখি করছিল। এরপর আমি বলার আগেই অফিসার নিজে বলা শুরু করলো। আর তারপর সে রাগ থেকে আপনি প্রথমে তার লেখার কাগজগুলো ছিঁড়ে ফেললেন, এরপর পাশে থাকা গ্লাস থেকে তার শরীরে পানি ছুঁড়লেন। এরপরও আপনার রাগ না কমায় হাতাহাতি শুরু করলেন। হাতাহাতির এক পর্যায়ে আপনি তাকে ছাদের খুব কাছে নিয়ে গেলেন, কারণ আপনি খুব ভালো করেই জানতেন যে তার অ্যাক্রোফোবিয়া আছে, উচ্চতা ভীতি তার মধ্যে খুব বেশি। তাই আপনি ইচ্ছাকৃতভাবে তাকে ছাদের এক কোণায় নিয়ে গেলেন এবং ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে তার ভয় পাওয়া অসহায় দুর্বল শরীরটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ঠিক বললাম তো? না অফিসার, নিজের মন গড়া গল্প বলে আপনি আমার সম্পর্কে যা ইচ্ছা তাই বলতে পারেন না। প্রিয়ন্তীর মুখটা হঠাৎ দমে গেল। পিয়াস ভাইয়া আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। খুব সম্ভবত তারাও এখন এই অফিসারের কথাগুলো বিশ্বাস করছে। ভাইয়া এমনিতেই আমাকে দেখতে পারে না, তবুও যে আমার জন্য এখানে এসেছে এটাই অনেক। কিন্তু আসার পর যা যা শুনলো, তারপর না জানি আরও কতটা খারাপ ভাববে আমাকে। সত্য মিথ্যার যাচাই পরের ব্যাপার, কিন্তু আমার বাসার লোকজন, আত্মীয় স্বজন, প্রিয়ন্তীর বাবা মা সবাই আমাকে কতটা খারাপ ভাববে। এক মুহূর্তের জন্য মনে হলো কোনো এক অলৌকিক ক্ষমতায় যদি পৃথিবীর সময়টা হঠাৎ থমকে যেত, পৃথিবীর আর কোনো ভবিষ্যৎ বর্তমানে পরিণত না হতো। নিজেকে এত বেশি অসহায় লাগছিল যা বলে বোঝানোর মতো না। আমার দিকে তাকিয়ে প্রিয়ন্তীর চোখ ছলছল করছিল। খানিকটা এগিয়ে এসে ইশারায় আমাকে শান্ত হতে বলল। হঠাৎ পিয়াস ভাইয়া অফিসারকে বলল, কি এমন প্রমাণ আছে যে এসবের সাথে অদ্বিতীয়াই যুক্ত আছে? না মানে আর কেউ তো হতে পারে। রায়হান হাসান খুন হওয়ার আগে শেষবার যার সাথে দেখা হয়েছিল সেই মেয়েটি অদ্বিতীয়া। শেষবার কথাও হয়েছিল অদ্বিতীয়ার সাথে। হ্যাঁ, তো এর দ্বারা কী বা প্রমাণ হয়? ঘটনাস্থলে আমরা অদ্বিতীয়ার ফোনের সিম কার্ড পেয়েছি। তারপর রায়হান হাসান যখন ছাদে বসে লেখালেখি করছিলেন তখন সেখানে থাকা কাঁচের গ্লাসটিতে আমরা যার হাতের ছাপ পাই তা অদ্বিতীয়ারই। সেখানে পড়ে থাকা আংটি, হাতের ছাপ, সিম কার্ড, এত সব কিছু তো আর মিথ্যা হতে পারে না, তাই না? আচ্ছা ম্যাডাম অদ্বিতীয়া, রায়হান হাসানের সাথে আপনার সম্পর্কটা কি শুধুমাত্র বন্ধুত্ব পর্যন্তই ছিল, নাকি অন্য কোনো ব্যাপারও ছিল যার কারণে হয়তো সে আপনাকে ব্ল্যাকমেল করার একটা পথ খুঁজে পেয়েছিল আর তাই আপনি তাকে? পুলিশ অফিসারের আমাকে নিয়ে বলা শেষ কথাটা পিয়াস ভাইয়া শেষ করতে দিল না। তার আগেই তিনি অফিসারের উপর রেগে গেলেন। আমি আর প্রিয়ন্তী মিলে কোনো রকমে ভাইয়াকে শান্ত করলাম। এদিকে আরিফুল ইসলাম তো রাগে ফুঁসছিলেন শুধু। তাকে দেখে মনে হচ্ছিল পারলে তিনি আমার বদলে পিয়াস ভাইয়াকেই আটকে রাখবেন। আমি বললাম, দেখুন অফিসার, রায়হান হাসানের সাথে আমার সম্পর্কটা কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আপনি জোর করে অন্য কিছু তৈরি করতে চাইলে তো হবে না। এটা একদম সত্যি কথা। আরও একটা সত্যি কথা হচ্ছে তার মার্ডার হওয়ার পেছনে আমার কোনো রকম ভূমিকা নেই। আপনি অযথা সময় নষ্ট করছেন। আমার সময় নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস অদ্বিতীয়া। এখন আপনি আপনার এই প্রাণপ্রিয় বান্ধবী আর তার ভাই মিলে নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা ভাবুন। তাতেই বরং আপনার লাভ হবে। কিভাবে কি করব কিছুই বুঝতেছি না। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হলে তো আমাকে বাইরে থাকতে হবে। আমি জানি এই কাজটা খুব কঠিন, তবু নিজের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এতক্ষণে অফিসার আরিফুল ইসলামও হয়তো কিছুটা তা বুঝতে পেরেছে। কিন্তু কি করে বের হব বাইরে? এরা যা প্রমাণ পেয়েছে তারপর আমাকে ছাড়াবে তো দূর, সারা জীবন এখানেই না রেখে দেয়। প্রিয়ন্তী এতক্ষণ পর হঠাৎ কথা বলল। রায়হান হাসান খুন হওয়ার দিন আমি অনুর বাসায় যাচ্ছিলাম। রাস্তায় রায়হানের বন্ধু হাবিবের সাথে আমার দেখা হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? সে বলল, রায়হানের বাসায় যাচ্ছে।
কি নাকি দরকারি কাজ আছে। সে কি তবে গিয়েছিল? কোথাও এমনটা নয় তো যে এসবের পিছনে সেই জড়িয়ে খামোখা অনুকে হ্যারাসমেন্ট করছেন? আপনারা তার কাছে কেন যাচ্ছেন না? আমরা তাকে থানায় ডেকেছি, নিশ্চয়ই খুব দ্রুতই সে চলে আসবে। আমরা সবাই হাবিবের জন্য অপেক্ষা করতে লাগলাম। এর মধ্যে পিয়াস ভাইয়ার কি একটা কাজ পড়ে যাওয়ায় সে বেরিয়ে যেতে চাইল। চলে যাওয়ার আগে ভাইয়া সবার চোখকে ফাঁকি দিয়ে আমার হাতে একটা ফোন ধরিয়ে দেয় আর বলে এটাকে সাবধানে নিজের কাছে লুকিয়ে রাখতে, পুলিশ অফিসার কোথায় কখন কি করছে তা একটু খেয়াল রাখতে এবং তাই ফোনের মাধ্যমে জানাতে। আমাকে যদি বাইরে না যেতে দেওয়া হয় তাহলে এই ফোনটাই হবে থানার ভিতর আর বাইরের মধ্যে যোগাযোগ রাখার এক সূক্ষ্ম মাধ্যম, কারণ অনুর নিজের ফোনটি আপাতত পুলিশ হেফাজতে আছে। আমি অবাক হয়ে পিয়াস ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। এত ভাবেন তিনি আমাকে নিয়ে, অথচ এতদিন ধরে আমি কিনা ভাবতাম ভাইয়া আমাকে একদমই পছন্দ করে না। বের হওয়ার সময় দরজা থেকে তিনি আরও একবার আমার দিকে তাকালেন। মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু সময় এবং পরিস্থিতি তার কথাগুলোকে বারবার আটকে দিচ্ছে। তার সহানুভূতি দৃষ্টি পর্যবেক্ষণে আমার নিজের অজান্তেই হঠাৎ করে চোখ থেকে টুপ করে দুফোঁটা নোনতা অশ্রু গড়িয়ে পড়ল। এই মুহূর্তটাও পিয়াস ভাইয়ার নজর এড়ালো না। সে চোখের ইশারায় আমাকে খানিকটা আশ্বস্ত করে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে হাবিব চলে এলো। অফিসার আরিফুল ইসলাম তার মতো করে জিজ্ঞাসাবাদ শুরু করলো। তো বলুন মিস্টার হাবিব ওয়াহিদ, 28 জুলাই সকালবেলা আপনি রায়হান হাসানের বাসায় কেন গিয়েছিলেন? রায়হান আমার খুব ভালো বন্ধু ছিল। তার বাসায় যেতে নির্দিষ্ট কারণ খুঁজতে হবে এমনটাও না। আমি যে কোনো সময় তার বাসায় যাওয়া আসা করতাম। হাবিব সাহেব, আপনি ভুলে যাবেন না আপনাকে একটা মার্ডার কেসের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক কোন কারণে আপনি তার বাসায় গিয়েছিলেন, যে পথিমধ্যে প্রিয়ন্তীর সঙ্গে সামান্য দুটো কথা বলতেও প্রচণ্ড তাড়া ছিল আপনার। বলুন। ওকে বলছি। 27 জুলাই রাতে রায়হানের সাথে আমার একটু ঝগড়া হয়। আর ও তো আমার বন্ধু ছিল, তাই না? তাই রাতের রাগারাগি ঝামেলা মিটাতেই আমি ওর বাসায় সেদিন গিয়েছিলাম। ঝগড়া বা রাগারাগির কারণটা কী ছিল? জি, তেমন সিরিয়াস কিছু না। এমনি বন্ধুদের সাথে তো কত রকম বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তেমনি। হাবিবকে দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ড রকম ভয় পাচ্ছে। আমার অবশ্য বেশ হাসি পাচ্ছিল। আসলে সিরিয়াস মোমেন্টে ফিক করে হেসে ফেলে অন্যের সমস্যা নিজের ঘাড়ে বইবার অসীম ক্ষমতা আছে আমার। তবে এ ব্যাপারে আমার নিজের উপরেই যথেষ্ট প্যারা যাচ্ছে। নতুন করে আর নিজের ঝামেলা বাড়াতে ইচ্ছুক নই বলে খুব কষ্টে হাসি চেপে রাখতে হচ্ছে। হাসি পাওয়ার মূল কারণ হচ্ছে তাকে সামান্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাতেই এতটা ভয় পাচ্ছে যে মাত্র 10 মিনিটেরও কম সময়ের মধ্যে 3 গ্লাস পানি শেষ করে ফেলেছেন। যাই হোক, গ্লাসের শেষ পানিটুকু শেষ করার পর অফিসার আবারও তার কাছে ঝগড়ার কারণটা জানতে চাইলেন। হাবিব বলতে লাগলো, রায়হানের মতো আমিও লেখালেখি করি, কিন্তু তার মতো অত জনপ্রিয়তা আমার নেই। আর থ্রিলার আমিও খুব ভালোবাসি, যদিও আমি থ্রিলার লিখতে পারি না। আমি অন্যান্য বিষয় লিখতাম। রায়হানের 2 লাইনের খুব ছোট একটা লেখা আমি ফেসবুক ওয়ালে ক্যাপশন হিসেবে পোস্ট করি, কিন্তু ক্রেডিট দিইনি। আসলে ইচ্ছে করেই দেইনি। নিজের ওয়ালে অন্য কারো নামের ট্যাগ বসানোটা আমার পছন্দ না। তাই রায়হান আমাকে ফোন দিয়ে বলল, কার্সি ছাড়া বা অনুমতি ছাড়া কোনো লেখা কপি করলে তাকে চোর বলা হয়। ব্যাস, আমার মাথা গরম হয়ে গেল। এরপরই দুজনের ঝগড়া লেগে গেল। কিন্তু অফিসার, পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমিই ভুল করছি, আর এজন্য লেখাটা ডিলিট করে দেই আর ওকে সরি বলার জন্য ওর বাসায় যাই। কিন্তু ওর বাসায় গিয়ে আমি ওকে পাইনি। ঘরের দরজা খোলাই ছিল, কিন্তু ভেতরে রায়হান ছিল না। এজন্য আমি বের হয়ে যাই এবং নিজের বাসায় ফেরত আসি। মিস্টার হাবিব, লাস্ট কথাটার আগে পর্যন্ত আপনি হয়তো সত্যি বলেছেন, কিন্তু আপনার বলা শেষ কথাটা আমি মানতে পারলাম না। রায়হান হাসানের রুমের দরজা খোলা, কিন্তু ভিতরে সে ছিল না। আপনি ভাবলেন সে হয়তো দরজা খোলা রেখে ছাদে গেছে, আর তারপর আপনি ছাদেও গেলেন, কিন্তু আপনি তখনও জানতেন না যে তার কিছুক্ষণ আগেই রায়হান হাসান ছাদ থেকে পড়ে মারা যায়। কেউ তাকে ইচ্ছে করে ফেলে খুন করে। কিন্তু আপনি ছাদে যাওয়ার ব্যাপারটা বললেন না কেন লেখক সাহেব? বলুন।
আমি মনোযোগ দিয়ে দুজনের কথা শুনছিলাম। অফিসার আরিফুল ইসলাম যে হাবিবের না বলা কথাটা ধরে ফেলবেন সেটা হয়তো বেচারা লেখক আন্দাজও করতে পারিনি। আরও এক গ্লাস পানি লেখক হাবিব ওয়াহিদ চেয়ে নিলেন। পুরো গ্লাসের পানি এক নিঃশ্বাসে এমনভাবে শেষ করে ফেললেন যেন সারা দিন তৃষ্ণার্ত থাকার পর প্রথম গ্লাস পানির দেখা পেয়েছেন। পানি খাওয়া শেষে হাবিব যা বলল তা শোনার জন্য পুলিশ অফিসার আরিফুল ইসলাম কিংবা আমি নিজেও প্রস্তুত ছিলাম না। আমি তাদের দুজনের কথোপকথনে আরেকটু মনোযোগী হলাম। তিনি বললেন, স্যার, রায়হানকে আমি মেরেছি। আমি তাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেই। হাবিব: হোয়াট? আপনি জানেন আপনি কি বলছেন? অফিসার: হ্যাঁ স্যার, আমি আমার দোষ স্বীকার করছি। এই জঘন্যতম কাজ করে আমি এক মুহূর্তের জন্যও শান্তি পাচ্ছি না। আমার শাস্তি পাওয়া উচিত। আচ্ছা, ধরে নিলাম আপনি তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন, কিন্তু তাহলে রায়হানের বডিতে বা ঘটনাস্থলে কোথাও আপনার হাতের ছাপ বা কোনো রকম উপস্থিতি পাওয়া যায়নি কেন? অফিসার: কারণ আমি হ্যান্ড গ্লাভস পরেছিলাম। হ্যান্ড গ্লাভস দেখে রায়হান অবশ্য মুচকি হেসেছিল, কিন্তু তখন তো আর সে জানতো না যে এটাই তার জীবনের শেষ হাসি। আপনি যে ছাদে গিয়েছিলেন এটা তো আমরা বুঝতে পেরেছি, ছাদে আপনার জুতোর ছাপ দেখে। আচ্ছা, এখন আপনি এটা বলুন যে আপনি রায়হান হাসানকে মারলেন কেন? সে তো আপনার বন্ধু ছিল। অফিসার: ওই তো বললাম না, আমি ওর উপর খুব রেগেছিলাম। তারপর রুমে ওকে না পেয়ে ছাদে যাই আর দেখি রায়হান তার নতুন থ্রিলার বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করছে। রাগ নিয়ন্ত্রণে না নিতে পারায় এক পর্যায়ে আমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, আর তখন ভুলবশত পেছন থেকে জোরে আঘাত করে ফেলি। এদিকে রায়হান ছাদের কার্নিশের ধারে চলে যায়। তার মধ্যে ওর উচ্চতা ভীতি ছিল। একদিকে নিজের তাল সামলানো কষ্ট হয়ে পড়ে, আর অন্যদিকে অ্যাক্রোফোবিয়ার ভীতি। ফলাফল কয়েক সেকেন্ডের ব্যবধানে সে নিচে পড়ে যায়, আর তারপর আমি দৌড়ে নিচে নেমে স্বাভাবিকভাবে অন্য সব মানুষদের সাথে ভিড় ঠেলে লাশ দেখতে চলে যাই। রাগে নিজের বন্ধুকেই মেরে দিলেন? বাহ! তা মারলেনই যখন, আবার এত সহজে নিজের মুখে স্বীকারই বা করছেন কেন হঠাৎ? উদ্দেশ্যটা কি আপনার? অফিসার: কোনো উদ্দেশ্য নেই অফিসার। অপরাধ বোধে আমি এক দণ্ড শান্তি পাচ্ছি না, ঘুমোতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না, লেখাতে মনোযোগ দিতে পাচ্ছি না। দুদিনেই আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই ঠিক করলাম নিজে থেকে সবটা জানাবো আপনাদের। আমি দোষী, আমি অপরাধী। আপনারা আমাকে শাস্তি দিন, অদিতিয়াকে ছেড়ে দিন। তার কোনো দোষ নেই। লাস্ট কথাটা শুনে হাঁ করে লোকটার দিকে তাকিয়ে রইলাম। আরে, কি বলছে এই লোকটা? পাগল টাগল হয়ে গেল নাকি? অফিসার আরিফুলও আমার দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছেন। তারপর মিনিট খানিক চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলেন। এরপর হাবিবের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলেন, যদি আপনিই রায়হান হাসানের মার্ডার করে থাকেন, তবে ঘটনাস্থল থেকে আমরা অদ্বিতীয় জিনিসপত্র পেলাম কেন? তার হাতের ছাপ, আংটি, এসব? অফিসার: হতে পারে সেদিন অনুও গিয়েছিল সেখানে, এবং আমি যাওয়ার পূর্বেই আবার চলে গিয়েছিল। আর আমি যেহেতু গ্লাভস পরেছিলাম, তাই আমার উপস্থিতি আপনারা তেমনভাবে পাননি সেখানে। হাবিব সাহেব, গল্পটা বেশ ভালোই, তবে এটা কি সত্যি? আমার কেন যেন মনে হচ্ছে আপনি অদ্বিতীয়াকে বাঁচাতে চাচ্ছেন, আর তাই সব দোষ নিজের কাঁধে নিতে চাচ্ছেন। অফিসার: না স্যার, আমি কেন তাকে বাঁচাতে চাইব? আমি তো শুধু নিজের দোষ স্বীকার করছি। তাছাড়া অদ্বিতীয়া তো আমাকে ঠিকমতো চিনেও না। এবার আমি মুখ খুললাম। লেখক হাবিব সাহেব একদম ঠিক বলেছেন স্যার। ফেসবুকে তার লেখা আমি মাঝে মাঝে এক দুবার পড়েছি। এছাড়া তার সাথে আমার তেমন পরিচয় হয়নি কখনো। পুলিশ অফিসার হয়তো আমার কথা তেমন বিশ্বাস করলেন না। তিনি এখনও কিছুটা সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে আছেন। তারপর হাবিব সাহেবকে বললেন, দেখুন লেখক সাহেব, আপনার কথার কোথাও একটা খাপ ছাড়া ভাব আছে। হিসেবটা আমার কাছে ঠিক মিলছে না। আপনি বললেন আপনি আপনার বন্ধুর উপর রেগেছিলেন, তাও একটা সামান্য বিষয় নিয়ে। তার লেখায় ক্রেডিট দেওয়া হয়নি, তাই সেটা নিয়ে ঝগড়া। পরের দিন আপনি সরি বলার জন্য গেলেন। আপনি তো তাকে মেরে ফেলার উদ্দেশ্যে যাননি। তাহলে হ্যান্ড গ্লাভসই বা কেন পরেছিলেন? অফিসার: না, মানে মানে হচ্ছে যে প্রফেশনালভাবে যারা মার্ডার করেন তারাও একটা খুন করার আগে পূর্ব পরিকল্পনা করেন। আর আপনি তো সেখানে।
সমস্ত ব্যাপারটা আমার কাছে ধোঁয়াশার মতো লাগছে। হাবিব ওয়াহিদের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আসলেই কি তিনি এই মার্ডারের সাথে জড়িত, নাকি কোনো কারণে মিথ্যা বলছেন? কিন্তু তিনি মিথ্যা বলবেন কেন? তাও আবার এই রকম একটা ব্যাপারে, যেখানে আমি নিজেকে বাঁচানোর জন্য এত কিছু ভেবে চলেছি, আর সেখানে তিনি কিনা নিজেই নিজেকে অপরাধী প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে পুলিশ অফিসারও তার বলা কথাগুলোকে শতভাগ সত্যি বলে বিশ্বাস করতে চাইছেন না। মানব মস্তিষ্ক হয়তো আসলে এই সত্যকে সহজে গ্রহণ করতে জানে না। যদি হাবিব সাহেবের বলা এসব কথাগুলোই পুলিশ তদন্ত করে জানতে পারত, তাহলে তাকেই আসল অপরাধী হিসেবে এতক্ষণে প্রমাণ করে ফেলতো তারা। আজব দুনিয়া, আজব মানুষ সব। হঠাৎ পিয়াস ভাইয়ার মেসেজ। আমি ছোট করে মেসেজের রিপ্লাই দিয়ে হাবিবের ব্যাপারটা ভাইয়াকে জানালাম। খুদে বার্তায় তথ্য আদান প্রদানে ভাইয়ার রিয়াকশনটা ঠিক বোঝা গেল না। আরিফুল ইসলাম আমার দিকে এগিয়ে আসছেন দেখে ফোনটা খুব সাবধানে আড়াল করলাম। কে জানে তিনি দেখে ফেলেছেন কিনা। ওনার যা দৃষ্টিশক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতা, সবার কথা বলার ধরনেই বুঝে যান কোন কথাটা সত্যি বলছে আর কোন কথাটা মিথ্যা। আচ্ছা, তাহলে আমি যে সত্যি বলছি তা তিনি কেন বুঝতে পারছেন না? এই বিষয়টা মাথায় আসতেই নিজেকে পুনরায় অসহায় লাগা শুরু হলো। যাকগে, পুলিশ অফিসার খুব স্বাভাবিক ভঙ্গিতেই আমার সামনে এসে দাঁড়ালেন। তার মানে লুকোনো ফোনটার ব্যাপারে এখনও অবধি কিছু বুঝতে পারেননি তিনি। আমাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা মিস অদিতিয়া অনু, বলুন তো, হাবিব ওয়াহিদ কি সত্যি সত্যি এই খুনটা করেছে, নাকি সে আপনাকে বাঁচাতে চাইছে? অফিসার: তা আমি কি করে জানবো? উনি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে তা আপনারাই ভালো জানেন। তবে সে যখন নিজের দোষ স্বীকার করে নিচ্ছে, তাহলে অযথা আমাকে এখানে কেন আটকে রেখেছেন? সামান্য কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আপনারা এভাবে আমাকে আটকে রাখতে পারেন না। ইতিমধ্যে আমার জবানবন্দি আপনাদেরকে দিয়েছি। তাছাড়া আমি তো এ শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি না। আপনারা যে কোনো সময় ডাকলেই আমি চলে আসবো। তা না হয় বুঝলাম, কিন্তু যে সিম কার্ডটির জন্য আপনি এই কেসে অপরাধী হিসেবে থানায় আসলেন, সেই সিম কার্ডটি কোথায়? অফিসার: সিম কার্ড আমার ফোনেই আছে, এক্ষুনি দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হলো যে আরিফুল ইসলামের টেবিলে থাকা আমার ফোনটার মধ্যে কাঙ্ক্ষিত সিম কার্ডটি পাওয়া গেল না। উফ, এত অল্প সময়ের মধ্যে সিম কার্ডটা কোথায় গেল? আমার ফোনেই তো থাকার কথা। অফিসার আমার উপর রেগে গেলেন। জিজ্ঞেস করলেন, ফোন থেকে গত দুদিনের মধ্যে কোনো সিম কার্ড খুলেছে কি না, বা নতুন কোনো সিম কার্ড তুলেছি কি না। কিন্তু আমার তো একবারও মনে পড়ে না গত 1-2 দিনের মধ্যে ফোন থেকে সিম কার্ড খুলেছি যে। তাছাড়া দুটো সিমের মধ্যে আমি একটা সিম কার্ড ইউজ করছি, এই ব্যাপারটাই তো মাত্র খেয়াল করলুম। তাও আরিফুল ইসলাম বলার পরে বুঝতে পারলাম। এখন যদি এটা এখানে বলি, এরা আমার কথা বিশ্বাস করবে তো দূর, উল্টে আরও হাসবে সবাই। ধুর, অসহ্য লাগছে সব কিছু। সব দিক অগোছালো আর এলোমেলো লাগছে। এই কয়েকদিনের অসুস্থতায় আমার জীবনটাকে একদম উলট পালট করে দিল। কত কিছু ভুলে গেলাম, কত ভুলে জড়িয়ে গেলাম। এখন কি বলবো এদের আমি? এর মধ্যে এক কনস্টেবল এলো রায়হান হাসানের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে। রিপোর্ট দেখে আরিফুল ইসলামকে বেশ অবাক হতে দেখা গেল। তিনি রিপোর্টের উপর থেকে চোখ সরিয়ে সবার দিকে একবার করে তাকালেন। এরপর আবার রিপোর্টে দৃষ্টি নিক্ষেপ করলেন। রিপোর্ট দেখা শেষ হলে তিনি ডেস্কের উপর রেখে যা বললেন তা হলো এই যে,